আমাদের শিক্ষামূলক চ্যানেল অগ্রণীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আগের দিন তোমাদের পড়িয়েছিলাম যে আবহমান কবিতাটা পড়িয়ে এমসিকিউ গুলো পড়িয়েছিলাম। তোমরা ওগুলো আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবে। আমি আজকে এসকিউ কি ধরনের আসতে পারে, সম্ভাব্য যে 1 নম্বরের মার্কস 1 এর যে ছোট প্রশ্নগুলো আসতে পারে সেই ধরনের প্রশ্নগুলো আমি তোমাদের করাচ্ছি। আমি প্রথমে যে প্রশ্নগুলো লিখেছি, দেখো এই প্রশ্নগুলো আমি লিখেছি ফার্স্ট কোশ্চেনটা দেখো তোমরা এখানে, জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া। এখানে একটা কবিতার একটা লাইনকে উঠিয়ে নিয়েছি। কবি উঠানে কিসের পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন? প্রশ্নটা খুব গভীরভাবে লক্ষ্য করো। কবি উঠানে কিসের পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন? কবিতাটা তোমাদের পড়া আছে নিশ্চয়ই, খুব সুন্দর উত্তর লেখা সম্ভব। দেখো এটা খুব ভেরি সিম্পল কোশ্চেন, এর মধ্যে কোনো জটিলতা নেই। তবে লেখাটা একটু ভালোভাবে লিখতে হবে, একটু পূর্ণ বাক্যে সুন্দর হয় যাতে, সেইভাবে লেখাটা লিখতে হবে। আবহমান কবিতায় কবি উঠানে লাউ মাচাটার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন। আমাদের কিভাবে লিখতে হবে? আবহমান কবিতায় কবি উঠানে লাউ মাচাটার পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন। পরের প্রশ্নটা তোমরা লক্ষ্য করো। পরের প্রশ্নটা আমরা দিয়েছি, আবহমান কবিতায় কবি কোন গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ে না বলেছেন। কবিতার লাইনটার মধ্যে লক্ষ্য করবে, কবিতাটা পড়তে পড়তে, যে সেখানে একটা লাইন আছে যে কোন গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, এটা ওখানে কবি ইন্ডিকেট করেছেন। তো সেটা এখানে প্রশ্ন আকারে আসছে। তো কবিতাটা পড়া থাকলে আমরা উত্তর লিখতে পারবো, উত্তরটা গুছিয়ে সুন্দরভাবে লিখবে। কবি নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না বলেছেন। ভেরি সিম্পল কোশ্চেন। কবি নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না বলেছেন। পরের প্রশ্নটা দেখো, নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, এই লাইনটা তুললাম। তোলার পর ঠিক এর অ্যান্সারের নিচেই দেখো এই প্রশ্নটা আছে। এগুলো অনেক সময় প্রশ্ন এরকম ভাবে থেকেও যায়, লক্ষ্য করবে এগুলো। তো বলে প্রশ্নটা কি হচ্ছে দেখো, যে কবিতায় নোটে গাছ কিসের প্রতীক রূপে প্রতীয়মান হয়েছে? কবি একটা জিনিস লক্ষ্য করো, যে কবি নোটে গাছ, কবিতাটায় কবি নোটে গাছকে কিসের প্রতীক রূপে প্রতীয়মান করেছেন, বা আমরা কি বলবো, কবিতায় নোটে গাছ কিসের প্রতীক রূপে প্রতীয়মান হয়েছে? অ্যান্সারটা তোমরা লক্ষ্য করো। আবহমান কবিতায় মানুষের গ্রাম বাংলার জন্মভূমি ও তার সন্তান সম মানুষদের অবিচ্ছেদ্য সম্পর্কের প্রতীক রূপে প্রতীয়মান হয়েছে। কবিতার মধ্যে আমরা দেখতে পাই যে সেখানে গ্রাম বাংলার মানুষের যে জন্মভূমি, যে জন্মভূমি থেকে মানুষ কর্মস্থলে চলে আসে, পরবর্তী জীবনে হয়তো সহজ জীবনে প্রবেশ করে, কিন্তু জন্মভূমির প্রতি তার একটা আকর্ষণ থেকেই দেয়। এবং জন্মভূমির কাছে, জন্মভিটার কাছে মানুষ কিন্তু সন্তান সম। জন্মভিটা তার কাছে মাতৃ রূপে প্রতিভাত হয়, তার কাছে মা। তো তার অবিচ্ছেদ্য সেই সম্পর্কের একটা প্রতীক, এই প্রতীক রূপে কিন্তু নোটে গাছ বুঝিয়েছে বা প্রতীয়মান হয়েছে। তাহলে এটাই লিখবে, আবহমান কবিতায় মানুষের গ্রাম বাংলার জন্মভূমি ও তার সন্তান সম মানুষদের অবিচ্ছেদ্য সম্পর্কের প্রতীক রূপে প্রতীয়মান হয়েছে। মানে প্রশ্নটা যেমন থাকবে আমাদের উত্তরটাও সেইভাবেই করতে হবে। পরের প্রশ্নটার দিকে আমরা লক্ষ্য করো। কবিতার একটা ছোট্ট অংশ তোলা হয়েছে, ফুরোয় না তার কিছুই ফুরোয় না। কবি কি না ফুরোনোর কথা ব্যক্ত করেছেন? দেখো
এই উত্তরটা কিন্তু খুব মর্মস্পর্শী এবং উত্তরটা খুব সুন্দরভাবে লিখতে হবে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার আবহমান কবিতায় মাতৃভূমির প্রতি মানুষের টান ও তার প্রতি মানুষের ভালোবাসা এবং অবিচ্ছেদ্য আকর্ষণের যে গুণাবলী, তাহলে মানুষের কি কি গুণাবলী থাকে মাতৃভূমির দিক থেকে? যে তার প্রতি মানুষের একটা টান থাকে, একটা ভালোবাসা থাকে, আর একটা অবিচ্ছেদ্য আকর্ষণ থাকে। তাহলে সেটা মানুষের জীবনে যতই মানুষ বড় থেকে বার্ধক্যে পরিণত হোক না কেন, সেই আকর্ষণটা তার স্মৃতির মণিকোঠায় থেকে যায়। সে স্মৃতিচারণা করে, স্মৃতি রোমন্থন করে এবং এই মাতৃভূমির প্রতি টান সে অনুভব করে। সেই জন্যে এই যে গুণাবলীগুলো, সেইটা না পূরণের কথা কবি এখানে বলেছেন। তাহলে এটা আমরা কি লিখব? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার আবহমান কবিতায় মাতৃভূমির প্রতি মানুষের টান ও তার প্রতি ভালোবাসা এবং অবিচ্ছেদ্য আকর্ষণের যে গুণাবলী, তা না পূরণের কথা বলেছেন। নিশ্চয়ই তোমরা প্রশ্নটা খুব সুন্দর বুঝতে পেরেছ। আমি পরের প্রশ্নে আসছি। এখানে ওই একই লাইন তোলা হয়েছে, দেখো, যে নোটে গাছটা বুড়ি ওঠে কিন্তু মুড়োয় না। নোটে গাছটা মুড়োয় না কেন? ছোট্ট প্রশ্ন। কেন নোটে গাছটা মুড়োয় না? শৈশবে, উত্তরটা দেখো, শৈশবের গ্রাম্য জীবনের স্মৃতিতে ভরা নোটে গাছ। এখানে গ্রাম্য জীবনের স্মৃতিটাকে নোটে গাছের প্রতীক রূপে কবি ব্যবহার করেছেন। তো সেই গাছটার বয়স হয়, মানে মানুষ তার জীবনের ফেলে আসা শৈশবের স্মৃতির অনেক সময় অতিক্রম করে, কিন্তু তাকে কখনো ভুলতে পারে না। ফেলে আসা স্মৃতি কিছুতেই বিলুপ্ত হয় না, সেটা নষ্ট হয়ে যায় না, তাই গাছটি কিন্তু মুড়োয় না। তাহলে আমরা কিভাবে লিখবো এটা? শৈশবের গ্রাম্য জীবনের স্মৃতিতে ভরা নোটে গাছটির বয়স হয়, কিন্তু ফেলে আসা স্মৃতি কিছুতেই বিলুপ্ত হয় না, তাই গাছটি মুড়োয় না। বুঝতে পেরেছ নিশ্চয়ই? এইভাবে উত্তরগুলো সুন্দরভাবে লিখবে। আমি পরে আবার কিছু প্রশ্ন এই মার্কস সমেত দিচ্ছি, দেখো, তোমরা লক্ষ্য করো। পরের 6 নম্বর প্রশ্নটা তোমরা লক্ষ্য করো। এখানে কবিতার ওই অংশটা তুলেছি, নেভে না তার যন্ত্রণা। লক্ষ্য করো, এখানে কোন যন্ত্রণার কথা বলা হয়েছে? খুব স্বাভাবিক প্রশ্ন। কবি যেখানে লিখছেন নেভে না তার যন্ত্রণা, তাহলে এখানে কোন যন্ত্রণার কথা বলা হয়েছে? দেখো, উত্তরটা আমাদের গুছিয়ে খুব সুন্দরভাবে লিখতে হবে। তো আবহমান কবিতায় মাতৃভূমি, গ্রাম বাংলাকে ছেড়ে আসা সীমাহীন যন্ত্রণার কথা এখানে বলা হয়েছে। মানুষ তার শৈশবের স্মৃতি যখন সেই মাতৃভূমি অর্থাৎ জন্মভিটায় ফেলে চলে আসে কর্মজীবনে, তখন সীমাহীন কষ্ট তার থাকে, তার সীমাহীন যন্ত্রণা। তো সেই মাতৃভূমি গ্রাম বাংলাকে ছেড়ে আসা সীমাহীন যন্ত্রণার কথা এখানে বলা হয়েছে। এইভাবে আমাদের বুঝে সুন্দরভাবে উত্তরগুলো লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, 7 নম্বরের প্রশ্নটা। আবহমান কবিতায় কি বাসি হয় না বলে কবি মন্তব্য করেছেন? কি বাসি হয় না বলে কবি মন্তব্য করেছেন? দেখো, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার আবহমান কবিতায় জন্মভিটা থেকে চলে আসা স্মৃতি কাতরতায় মগ্ন মানুষটির প্রতি দুঃখ কখনো বাসি হয় না বলে মন্তব্য করেছেন। একটা মানুষ, সে তখন তার জন্মভিটা থেকে যখন চলে আসে, তার শিক্ষা জীবনে বা কর্মজীবনে তাগিদে সহজ জীবনে প্রবেশ করে, সেখানে সে তো স্মৃতি কাতরতায় মগ্ন থাকে। তার সেই স্মৃতি কাতরতা সর্বসময়ের জন্য তার হৃদয়কে মূর্ছিত করে। একটা জিনিস হচ্ছে
প্রথম দিকে খুব ঘন ঘন এই স্মৃতিটা আসলেও পরবর্তী সময় একটু বিলম্ব হয়, দেরি হয়, কিন্তু সেটা কিন্তু কখনো নষ্ট হয়ে যায় না, বাসি হয় না। তাই কবি কি বলছেন, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী কিভাবে গুছিয়ে লিখবে, তার আবহমান কবিতায় জন্মভিটা থেকে চলে আসা স্মৃতি কাতরতায় মগ্ন মানুষটির প্রতি দুঃখ কখনো বাসি হয় না বলে মন্তব্য করেছেন। আমরা পরের প্রশ্নটায় আসছি, দেখো ৮ নম্বরের প্রশ্নটা। কখন সান্ধ্য নদীর হাওয়া ছুটে আসে? কবিতার মধ্যে কবি ওই সান্ধ্য নদীর হাওয়া ছুটে আসার একটা অংশ তুলে ধরছেন। তো আমরা দেখি কখন সান্ধ্য নদীর হাওয়া ছুটে আসে। কবিতার সমগ্র প্রেক্ষাপটকে যদি তোমরা বিবেচনা করো, কবিতাটার লাইনগুলো যদি পড়ো, তাহলে সেখানে দেখবে যে সান্ধ্য নদীর হাওয়া কখন ছুটে আসে তোমরা অবলীল ক্রমে লিখতে পারবে। তবু আমি তোমাদেরকে ইন্ডিকেট করছি জিনিসটা ভালোভাবে বোঝার জন্য, দেখার জন্য। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতায় যখন ছায়া নেমে সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন সান্ধ্য নদীর হাওয়া ছুটে আসে। কবিতার মধ্যে এই দিকটার প্রতি ইঙ্গিত জ্ঞাপন করছেন কবি। তো যখন দেখবো আমাদের একটি বাক্যের মধ্যে উত্তরটা খুব ছোট্ট হয়ে যাচ্ছে, মার্কস 1 ঠিকই, তখন আমরা একটু বিভিন্ন অলঙ্কারে ভূষিত করবো আমার লাইনটাকে। এটা দেখার চেষ্টা করবে যে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতায় যখন ছায়া নেমে সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন সান্ধ্য নদীর হাওয়া ছুটে আসে। পরবর্তী প্রশ্নে আসছি। পরের প্রশ্নটা দেখো, ফুল দুলছে। এই কথাটা কিন্তু কবি বারবার ব্যবহার করেছেন কবিতাটার মধ্যে। তোমরা নিশ্চয়ই পড়তে পড়তে লক্ষ্য করেছো। কারো হয়তো একঘেয়েমিও লাগতে পারে যে এই কথাটা বারবার কেন বলছেন। তাহলে তার একটা কারণ আছে। কোন সাহিত্যিক বিনা কারণে কোনো কিছু লিখতে পারেন না। তাহলে ফুল দুলছে কথাটি কবি বারবার ব্যবহার করেছেন কবিতাটার মধ্যে, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ। তাহলে এটা কবি বারবার বলছেন কেন, প্রশ্ন হতে পারে। সেই প্রশ্নটাই তুলে আমি ডিসকাস করার চেষ্টা করেছি। তোমরা দেখো, আমি প্রথমে পড়ছি প্রশ্নের উত্তরটা। এখানে লাউ মাচার পাশে দোদুল্যমান ফুলটি, যে ফুলটা দুলছে লাউ মাচার পাশে, সেই দোদুল্যমান ফুলটি গ্রাম্য জীবনের প্রবহমান জীবনধারা প্রতীক রূপে ব্যবহৃত হয়েছে। যখন বাতাসে লাউ মাচার পাশে একটা ফুল দোলে, সেটা দোদুল্যমানই থাকে, সেটা হাওয়ায় নড়তেই থাকে, থামে না। ঠিক তেমনি ভাবে জীবনের প্রবহমান জীবনধারার প্রতীক মানুষের চলতেই থাকে। তাহলে জীবনের সেই প্রবহমান জীবনধারার প্রতীক রূপে এই ফুলটাকে কবি ব্যবহার করেছেন, দোদুল্যমান ফুলটা। কবি পাঠকদের হৃদয়ে আর কি করেছেন, স্মৃতিকাতরতা প্রগাঢ় করার জন্য, যে স্মৃতিকাতরতাটা কত গভীর এটা বোঝানোর জন্য উক্ত কথাটি বারংবার ব্যবহার করেছেন। তার মানে হৃদয়ে কতটা গভীর তার মাতৃভূমির প্রতি আকর্ষণ, মাতৃভূমির প্রতি টান। জীবন তো তার ধারা প্রবাহে চলছে, কিন্তু কতটা আকর্ষণ, সেইটা ফুলটা যেমন দুলছে তার জীবনের প্রবহমান জীবন ধারায়, তার মাতৃভূমির প্রতি স্মৃতিকাতরতাও ওইভাবে প্রবহমান ধারায় এগিয়ে আসছে বা চলছে বা দুলছে। এইটা বোঝানোর জন্য, খুব প্রগাঢ় ভাবে বোঝানোর জন্য কবি এটা বারবার ব্যবহার করেছেন শব্দটাকে। তাহলে আমরা কি লিখব, এখানে লাউ মাচার পাশে দোদুল্যমান ফুলটি গ্রাম্য জীবনের প্রবহমান জীবনধারা প্রতীক রূপে ব্যবহৃত হয়েছে। কবি পাঠকদের হৃদয়ে স্মৃতিকাতরতা প্রগাঢ় করার অভিপ্রায়ে উক্ত কথাটি বারংবার ব্যবহার করেছেন। এইভাবে সুন্দরভাবে উত্তরটা তোমরা লিখে দেবে। আমি পরের প্রশ্নে যাচ্ছি। দেখো 10 নম্বর প্রশ্নটা, কবি বলছেন,
যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া। এই বাক্যটা তোমরা যারা কবিতাটা পড়েছো, অনেক স্টুডেন্ট আছে যারা ইনস এন্ড আউট সবকিছু লক্ষ্য করে না, তার মধ্যে থেকে পরীক্ষক কিন্তু চট করে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। তো সব রকম ভাবে আমাদের তৈরি থাকা উচিত। সেই জন্য এই প্রশ্নটা আমি একটু দিয়েছি, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া বাক্যটি কবিতায় কতবার আছে। যারা কবিতাটা পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছে তারা কিন্তু কতবার আছে এটা বুঝতে পারবে, বা যারা লক্ষ্য করেছে, যারা লক্ষ্য করেনি তারা তখন চিন্তায় পড়ে যাবে। তো এই ধরনের প্রশ্নগুলো আমাদের একটু ফেস করা দরকার। তো কি উক্ত পংক্তিটি কবিতায় মোট 4 বার আছে। তোমরা এটা লক্ষ্য করবে যে উক্ত পংক্তিটা মানে লাইনটা এই কবিতাটার মধ্যে 4 বার কবি ব্যবহার করেছেন। তাহলে আমি এই যে 10খানা মার্কস 1-এর প্রশ্ন তোমাদের দিলাম, আরো বহু প্রশ্ন হয়, কিন্তু এই 10খানা প্রশ্ন তোমাদের একটা প্রতীক রূপে আমি দিলাম যে কি ধরনের প্রশ্ন হতে পারে। এই প্রশ্নগুলো পড়লে তোমাদের অনেকটা নলেজ গ্রো করবে এবং তোমরা আরো সুন্দরভাবে প্রশ্নগুলো উত্তর করতে পারবে। সেই জন্য আমি 10টা প্রশ্ন তোমাদের দিয়েছি। এই ধরনের প্রশ্নগুলোই আসবে কবিতা থেকে, তোমরা সেটা বুঝতে পেরেছ। আমি আজকে ক্লাসটা এখানেই রাখবো আপাতত, কিন্তু তোমাদের যদি এর আগে আমি রাধারানী গল্পটা পড়িয়েছি, তারও এমসিকিউ মার্কস 1, মার্কস 3, মার্কস 5 এর প্রশ্ন দিয়েছি। সেগুলো যদি তোমরা লক্ষ্য করো বা দেখতে চাও, আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। আমি পরের দিন তোমাদের মার্কস 3 এবং মার্কস 5 এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে তাহলে ক্লাসটা এখানেই রাখছি। তোমরা ভালোভাবে প্রশ্নগুলো দেখবে এবং ভালোভাবে পড়বে এই প্রত্যাশা রাখি।